আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেজিং এর উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর রায়পুরা ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। মাগুরায় খালের উপর নির্মিত সেতুর পিয়ার ক্যাপ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, ভোগান্তিতে এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাজধানী বেজিং এর উদ্দেশ্যে 4 দিনের দ্বিপক্ষীয় সফরে আজ ঢাকা ত্যাগ করবেন। বেলা 11টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমানটির বেজিং সময় সন্ধ্যা 6টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাই বেজিংয়ে অবস্থানকালে 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেজিংয়ে সোমবার থেকে শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার কমলপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় সময় সকাল 7:30টার দিকে উল্লেখিত 5 প্রবাসী কাজের উদ্দেশ্যে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার শাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার 1 জন রয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কুড়িগ্রামের বুড়াঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদের তীরবর্তী এলাকা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 28টি গ্রামের প্রায় 25,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। অপরদিকে মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙ্গন ঠেকাতে স্থানীয়দের উদ্যোগে ফেলা হচ্ছে বালুর বস্তা। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার কমে বিপদসীমার 114 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলানন্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। 259টি প্রাথমিক বিদ্যালয় ও 67টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
টানা ৬ দিন বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জের পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে কমতে শুরু করেছে পানি। তবে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের ৩৪ ইউনিয়নের ৮৩,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ৬,৫০০ হেক্টর জমির ফসল। পানি ওঠার বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সবশেষ যমুনার পানি স্থিতিশীল রয়েছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবন্দী ১,৮০,০০০ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাদ্য সংকটের পাশাপাশি পশু প্রাণীর খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। ডুবে গেছে সব কয়েক হাজার হেক্টর জমি শস্য। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বন্যা কবলিতরা। স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন উপদ্রুত এলাকায়। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো তলিয়ে থাকায় এবং দুর্গম এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ২০২২ সালের বন্যার ভয়াবহ স্মৃতি ভোলার আগেই গত কয়েক মাস আগে সিলেটে ৩ দফা বন্যা হানা দিয়েছে। দফায় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ৮ লাখের বেশি মানুষ। ফলে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি, গবাদি পশু সহ আটকে পড়ে আরও কয়েক লাখ মানুষ। বন্যায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে অনেকে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বাণী থেকে আরো বেশি। মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে, ঘর বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। মূল সড়কের পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার মানুষ সরকারি বেসরকারি সহায়তা পেলেও দূরবর্তী এলাকায় যাচ্ছে না কোনো ধরনের ত্রাণ। ফলে বন্যার্তদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র হাহাকার। বিভিন্ন জায়গায় একদম পানি প্লাবিত হয়ে গেছে। এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না এবং মানুষ শুকনা জায়গাতে গিয়া ত্রাণ নিতে পারেন না। ২-৩ দিন আমরা উপাস রয়েছি, সরকার থেকে কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। এদিকে সিলেটের জকিগঞ্জে ২টি সহ বেশ কয়েকটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। আমি সকালে আইছি, আমার বাগনা বাগির নেবাদ ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে হাঁটু পানি। ওরা লিয়া এখন যাইরাম গিয়া বাড়ি ছাড়ি ঘরের ভিতরে পানি ছিল। সকালে পানি কিছু বাখর দিচ্ছি, বাখরার পরে এখন আবার চিমি চিমি পানি উঠে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেকগুলো জায়গাতে কাজ করছি। এই কাজগুলো যেহেতু আমরা মাটিতে স্ট্যান্ড বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সিলেটের পানিবন্দী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নদী ভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল মির্জাপুরের ফাতেপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রাম। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, হাটবাজার, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে নদী ভাঙনের শিকার বহু পরিবার। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। আমাকে থাকার কোনো জায়গা নেই, আমাকে খেতে নাই, আমাকে সব শেষ হয়ে গেল। নদী ভাঙনে সবকিছু হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন খোলা আকাশের নিচে বসবাসকারী এই নারী। টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীর ফতেপুর, থলপাড়া, হিলরা, আদাবাড়ি, চাকলেশ্বর, বৈলনপুর সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ। দুশ্চিন্তায় অনাহারে খোলা আকাশের নিচে মানবত জীবনযাপন করছেন তারা। আমাদের এখানে 2টা দোকান ছিল, অনেক জমি ছিল, সেগুলা ভেঙে নিঃস্ব হয়ে গেছে। রাস্তা দেখেন কিরকম ভেঙে চুরে গেছে। কেমবে চলুম, আমাকে খাওয়ার ঘরে নেই, কিচ্ছু নেই, ঘর দরজা নদীতে যাইতেছে গা। বিশাল এলাকা মিলে একটা হাই স্কুল, এই ছাত্রছাত্রীদের স্কুলটা প্রায় কাছাকাছি চলে আসছে। যেভাবে ভাঙতেছে
স্কুলটা চলে যাবে। স্কুলের পাশে নদীটি, তার জন্য আমাদের স্কুলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্কুল যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থাটা নেই। যেভাবে নদীতে ড্রেজার চলে, যেভাবে নদীতে ড্রেজিং হয়, এই কারণে আর এখানে বেশি ভাঙতেছে। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভাঙন কবলিত বাসিন্দারা। SM হামিম, মাই টিভি। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার কলমধারী গ্রামের খালের উপর নির্মিত সেতুর পেয়ার ক্যাপ ভেঙে পড়েছে। ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেতুটি অকেজো হয়ে যাওয়ায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। মাগুরা প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় কলমধারী গ্রামে পিয়ার ক্যাপ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে খালের উপর নির্মিত একটি সেতু। ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করলেও বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সেতুটি অচল হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়ক দিয়ে পণ্য আনা নেওয়া করতে পারছেন না তারা। ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেতু ভেঙে যাওয়ার পর গাড়ি নিয়ে চলা যাচ্ছে না। স্কুলে যেতে অনেক সমস্যা হয়, অনেকখানি ঘুরে স্কুলে যেতে হয়, বাড়ি গাড়িও যেতে পারতেছে না। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব কষ্ট চলতেছে, এখন আমাদের ব্রিজ দরকার। নতুন সেতু নির্মাণে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের দাবি কি যে আমরা যাতে অতি দ্রুত এই ব্রিজটা করে যাতে আমাদের এই এলাকার মানুষ যাতে এই দুর্ভোগ থেকে মুক্তি পায়, যাতে এই ব্রিজটি অতি দ্রুত হয়। তবে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে এই স্থানে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে সরেজমিনে আমরা উপজেলা প্রকৌশল সহ এবং ঢাকা থেকে আগত টিম সহ ব্রিজটির স্থল পরিদর্শন করা হয়েছে। যাবতীয় তথ্যাদি প্রকল্প প্রণয়নের জন্য সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত সময়ের ভিতর ব্রিজটি নির্মাণ শুরু হবে। অসংখ্য শিক্ষার্থীকে প্রতিদিন এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এমনকি সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষি পণ্য বাজারজাত করতে পারছেন না এলাকার কৃষকেরা। অন্যদিকে কোনো গাড়ি বা যানবাহন চলাচল করতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের সহ সাধারণ মানুষকে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। বাহারি নানা রঙের কাচের চুড়ি একসময় নারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও এখন অনেকাংশে তা কদর কমে গেছে। ঐতিহ্যবাহী এই কাচের চুড়ি এখন ধীরে ধীরে হারছে বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে পরিত্যক্ত ভাঙা গ্লাস দিয়ে কাচের চুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভোলার চুড়ি তৈরির কারখানার শ্রমিকরা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্য ও চিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন উজিরপুর নতুন বাজার এলাকায় 4 বছর আগে গড়ে ওঠে আফজাল কাজঘর নামের কাচের চুড়ির কারখানা, যেখানে অব্যবহৃত কাচকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিশাল একটি চুল্লিতে জ্বালিয়ে গলানো হয়। অতঃপর বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় সাদা ও কালো রঙের কাচের চুড়ি, যা পরে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয়। কাজ করি আচ্ছা 15-20 বছর হবে। পাকিস্তান থেকে ওস্তাদ আসে আমাকে শিখাইছে এই বন্ধ হিসাবে, আর এবার আমরা করি। আমি কাজ দিই, আবার কাজ দিয়ে ময়লা বা ধুয়া উড়ে বাটি তুলে দিয়ে। তবে আমরা চাইতেছি বাংলাদেশের সব মহিলারা এটা করুক, যেন তাদের হাতের জন্য উপকার হয়। বেকারত্বটা দূর হয়েছে, মানুষের কাজ কামের জন্য একটা সুযোগ সুবিধার জন্য এই কারখানাটা খুব ভালো হইলো আর কি। ভোলার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি জেলার বাইরের অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এই কারখানাটিতে। তবে কর্মচারীদের বেতন দিয়ে তেমন একটা পুষিয়ে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি কাজ করতেছি, কাজ করে চলতেছে, সংসার চলতেছে। আর এই চুরি কারখানা আমি 2-2.5 মাস হয়েছে ম্যানেজার পদে আছি। যে পরিমাণে লাভের প্রয়োজন করেছে ওই পরিমাণ লাভ হয় না। আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা সহ তাদের পণ্যের ব্র্যান্ডিং এবং শিল্পায়নকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। কারখানার কর্তৃপক্ষ যদি বিসিকের কোনো সহযোগিতা কামনা করে, বিসিক থেকে কোনো সহযোগিতা প্রত্যাশা করে, তাহলে বিসিক থেকে আমরা তাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে সব সময় থাকব। কাচের চুড়ি একদিকে যেমন গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলছে বছরের পর বছর, অন্যদিকে দূর করছে বেকারত্ব।
তবে হুমকির সম্মুখীন এই শিল্পকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল নেওয়া হয়েছে। গত রাত 4:12 জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনদের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে 23 জুন তার হৃদযন্ত্রে প্রেসমেকার বসানো হয় এবং 2 জুলাই বিকেলে 12 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে বন্যার্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। গতকাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন এবং 5 শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি। এ সময় ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট ক্রেনের চালক হেলপার নিহত হয়েছে। গতকাল উপজেলার খারেরা মনকষাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পারভেজ ও বাপ্পি। কসবা থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহমেদ বলেন, উপজেলার খারেরা এলাকায় রাস্তার পাশে কাটা গাছ ক্রেনে তোলা হচ্ছিল। এ সময় পাশে বিদ্যুৎ সঞ্চালনের তারে ক্রেনটি স্পৃষ্ট হয়। এতে ক্রেনের চালক ও হেলপার নিহত হয়। নরসিংদীর শিবপুরে মারুফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কিশোর গ্যাংয়ের সদস্যরা শিবপুর বাজার এলাকার থানা থেকে অল্প দূরত্বের একটি বাড়ির ভেতরে এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন। সিলেটের গোয়াইনঘাটে ছাগল নিয়ে 2 পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 7 জন। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুর পৌরসভার 2024-25 অর্থ বছরে 233,46,86,244 টাকা ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 222,60,33,000 টাকা। পৌরসভা ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে দিনাজপুর পৌরসভার 2024-25 অর্থ বছরের বাজেট তুলে ধরেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। বাজেট অধিবেশনে কাউন্সিলর বৃন্দ, বিশিষ্টজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুষ্ঠিত ছিল 1082 জন শিক্ষার্থী। এই পরীক্ষায় 115টি কেন্দ্রে মোট 97,811 জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছিলেন 96,729 জন। রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান। তিনি জানান, চট্টগ্রামে 69 কেন্দ্রে 71,487 জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন 70,774 জন। অনুপস্থিত ছিলেন 713 জন। শ্রী শ্রী জগন্নাথ দেবের কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে 200 বছরের প্রাচীন চট্টগ্রাম নগরীর নন্দনকানন তুলসীধামের রথ পরিক্রমা উৎসব গতকাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। তুলসীধামের মেহন্ত শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী মহারাজার পৌরোহিত্যে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, চসিক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন সহ অন্যান্যরা।
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের মধ্যপাড়া রাধা মাধব আশ্রয় কেন্দ্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর উদ্যোগে রথযাত্রা আয়োজন করা হয়। রথযাত্রাটি রাধা মাধব আশ্রম থেকে বের হয়ে পৌরতলা, কাজীপাড়া, টি.এ. রোড, কুমারশীল মোড়, ট্যাঙ্কের পার হয়ে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হয়। রথযাত্রায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা অংশ নেন। ঢাকার ধামরায়ে শুরু হয়েছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথোৎসব। ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামান্তলাল। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদ, সাবেক সংসদ এম.এ. মালেক এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। উদ্বোধন শেষে লাখো ভক্ত রশি ধরে টেনে রথটিকে ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে যাত্রাবাড়ি মন্দিরে টেনে নিয়ে যায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। 7 দিনব্যাপী রথযাত্রা উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। এ সময় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সভাপতি শঙ্করলাল ঘোষ, সহসভাপতি সুভাষ সরকার উপস্থিত ছিলেন। 7 দিন পর আগামী 15 জুলাই জগন্নাথ দেবের উল্টো শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে এই রথযাত্রা। হবিগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার শ্রী শ্রী নরসিংদী জিউ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয়। রথযাত্রা শেষে শ্রী শ্রী নরসিংদী জিউ মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ময়াজউদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর, রাজর, শিবচর, কালকিনি, ডাসারের বিভিন্ন মন্দিরে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রথযাত্রা বের হয়। রথযাত্রায় শিশু, কিশোর সহ হিন্দু ধর্মাবলম্বীদের সকল বয়সের হাজারো ভক্ত এতে অংশ নেন। বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন স্থানে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পুরাতন গোবিন্দগঞ্জ নাটক মন্দির থেকে রথযাত্রা উদ্বোধন করেন গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা। ঝিনাইদহের মহেশপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রী প্রবীর কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অধ্যাপক সালাহউদ্দিন মিয়াজি। এ সময় ঝিনাইদহ সাবেক জেলা চেয়ারম্যান কনক কান্তি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়াজউদ্দিন হামিদ, পৌর মেয়র আব্দুল রশিদ খান উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন গন্তি বাজার হয়ে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে টেনে এই পূর্ণ তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ ও শিশু কিশোররা ঢাকঢোল সহ দেবতার নাম জপ, কীর্তন ও পূজা অর্চনা পালন করেন। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসব শেষ হবে।
লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী বর্ণাঢ্য রথযাত্রা উৎসব। লক্ষ্মীপুর পৌর শহরের ইস্কন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। পরে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় লক্ষ্মীপুরের ইস্কন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে 9 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। জগন্নাথ দেবের আগ্রা প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়ের সভাপতিত্বে ও সুদীপ দাস রিঙ্কুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে রথযাত্রা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ এমপি। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইলের ঘাটাইলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ভক্তদের উপস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্র আর্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক দত্ত উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ হিন্দু পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার পক্ষ থেকে ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এর বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরীফা বেগম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর 17তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মাই টিভির গলাচিপা প্রতিনিধি হাসান এলাহির উদ্যোগে গলাচিপা কেরামতিয়া হামেদিয়া সমাজ কল্যাণ শিশু সদন জৈনপুরী খানকায় কোরআন খতম মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মাই টিভি পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে এর আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মনির উদ্দিন। গাইবান্ধার সাদুল্লাপুরে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাই টিভির সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি শাহিন মিয়ার আয়োজনে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ দোয়া মাহফিল ও তোবারক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিনিয়র সাংবাদিক মাসুদ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ নাসির, সাংবাদিক মোজাহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া গ্রামের খালিশা মোহাম্মদিয়া মেজবহাল উলুম মাদ্রাসার শিক্ষক কর্তৃক 8 বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদে খালিশা বাজারে বিক্ষোভ মিছিলে ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে শতাধিক এলাকার মানুষ অংশগ্রহণ করেন।
কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি 94 ব্যাচের এলামুনাই অ্যাসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের একটি কনভেনশন হলে 94 ব্যাচের শতাধিক বন্ধুমহল সহ সারা বাংলাদেশের প্রায় 2000 বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি 94 ব্যাচের বন্ধু মহলের মিলন মেলায় পরিণত হয়। পরে আয়োজক কমিটির সদস্য সচিব খায়রউদ্দিন সহ সাইফুল, শামীম, আল আমিন, জিলু এর সার্বিক তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব 17 খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেজিং এর উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। মাগুরা খালের উপর নির্মিত সেতু পিয়ার ক্যাম্প ভেঙে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, ভোগান্তিতে এলাকাবাসী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব মাইটিভি বাংলা, ফেসবুক /মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।